We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thoughts, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of our nation. In our Constituent Assembly on 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. তোমরা আশা করি বুঝতেই পারছো আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটির ফার্স্ট ক্লাস, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটিকে বুঝতে গেলে আমাদের প্রিয়াম্বলকে খুব ভালো করে বুঝতে হবে। সেই জন্য কিন্তু আজকে প্রিয়াম্বলের ক্লাস স্টার্ট হচ্ছে, ফার্স্ট ক্লাস ইন্ডিয়ান পলিটির। তোমাদের প্রমিস করছি এই ক্লাসটা পুরোপুরি করার পর ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বুঝতে, জানতে, তোমাদের নিজেদের প্রোটেক্ট করতে আর কোনো অসুবিধা হবে না। যাদের যাদের অনীহা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে বা ইন্ডিয়ান পলিটি পড়তে, তাদের আশা করি আজকের পর থেকে সে অনীহাটাও কেটে যাবে। ঠিক দেখো, প্রিয়াম্বল বা এই যে এটাকে আমরা কেন পড়ব, এটাকে খুব ভালো করে বুঝতে হবে। প্রিয়াম্বলটা কি? প্রিয়াম্বলটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ইন্ট্রোডাকশন পার্ট বা একটা প্রিফেস, বা তুমি বলতে পারো যে প্রিয়াম্বলটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা সামারি বা একটা এসেন্স। ওকে, আমেরিকান কনস্টিটিউশন প্রথম প্রিয়াম্বল স্টার্ট করেছিল, প্রথম প্রিয়াম্বল দিয়ে শুরু হয়েছিল, এবং সেই সময় অনেক কন্টেম্পোরারি কান্ট্রিগুলো কিন্তু এই প্রিয়াম্বলটাকে সেখান থেকে গ্রহণ করেছে। আমাদের ইন্ডিয়াও কিন্তু প্রিয়াম্বলটা আমেরিকান কনস্টিটিউশন থেকে নিয়েছে। ঠিক, আইডিয়াটা ওখান থেকে নিয়েছে। দেখো, আমাদের যে কনস্টিটিউশন আছে বা আমাদের যে পুরো সিস্টেমটা রয়েছে, এখানে কিন্তু আমরা, অর্থাৎ আমাদের যে কান্ট্রির যে পিপলরা আছে, তারাই কিন্তু এটাকে তৈরি করেছে ইনডাইরেক্টলি। ওকে, দেখবি প্রিয়াম্বলে আমি যে প্রথমেই কি বললাম, উই দি পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের প্রিয়াম্বলের সোর্স কি? আমাদের প্রিয়াম্বলের সোর্স কিন্তু আমরা কি করেছি, আমাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছি, তারাই কিন্তু কনস্টিটিউশন তৈরি করেছে, তারাই কিন্তু এখন ল তৈরি করে, তাই তো? আমরা রাজ্যসভা, লোকসভা, আমাদের রাজ্যের বিধানসভা বলো, সব জায়গায় কি আমাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায়, তারাই কিন্তু আমাদের হয়ে সে কাজগুলো করে। তাহলে আলটিমেট পাওয়ার কাদের হাতে রয়েছে? আলটিমেট পাওয়ার কিন্তু দ্য পিপল অফ ইন্ডিয়ার হাতে রয়েছে। ওকে, এবার এই যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের প্রিয়াম্বলে কিন্তু কিছু নেচার আছে, বা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু নেচার আছে। সেই নেচারগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের প্রিয়াম্বলের মধ্যে বলা আছে, এবং আমাদের কনস্টিটিউশনের গোলটা কী, আমাদের কনস্টিটিউশনের টার্গেটটা কী, সেটাও কিন্তু প্রিয়াম্বলের মধ্যে খুব সুন্দর করে বলা আছে। আমি এবার এই যে প্রিয়াম্বলটা আছে, এটাকে পুরো সার্জারি করব, লাইন বাই লাইন সার্জারি করব, কনসেপচুয়ালি প্রথমে বুঝবো, দেন তারপরে আমরা কি করব, কনসেপচুয়ালি বোঝা হয়ে গেল, পুরোটা তোমাদের শিখে গেলে, দেন আমি তোমাদের কিন্তু এর উপর একটা নোটস দিয়ে দেবো, আমার পার্সোনাল নোটস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ইনফরমেশন বেস হবে সেটা, যেটা কিনা পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসে। ওকে, তো প্রথমে কিন্তু আমরা প্রিয়াম্বলটাকে সার্জারি করব। তো আমি তো প্রথমে একদম বললাম উই দি পিপল অফ ইন্ডিয়ার, এটার মানেটা কী। এবার দেখো এর নেচারটা কী, কনস্টিটিউশনের নেচারটা কী। কনস্টিটিউশনের নেচার দেখো খুব সুন্দরভাবে 5টা ওয়ার্ডের মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে। কি? সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, এই 5টা ওয়ার্ড। প্রথম আমরা এই 5টা ওয়ার্ডকে ভাঙব। ওকে, 1 নম্বর ওয়ার্ড সোভারিন। দেখো, এই সোভারিন দু রকমের হয়, একটা ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক, আমি সবসময় বলি যে কোনো সাবজেক্টকে বুঝতে গেলে নিজের সঙ্গে রিলেট করো। আমি কনস্টিটিউশনকে কিন্তু তোমাদের সঙ্গে রিলেট করে দেবো, এবং যাতে তোমরা কনসেপচুয়ালি ব্যাপারটা বুঝতে পারো। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত তোমরা যেন তোমাদের আশেপাশে এই সাবজেক্টগুলোকে দেখতে পারো। ঠিক আছে? হ্যাঁ, একটু কুকুরের আওয়াজ আসছে আশেপাশ থেকে, আমি বুঝতে পারছি। এখন মধ্যরাত্রি প্রায় 2টো মতো বাজে, এবং আমি সারাদিন সময় পাইনি, অনেকদিন ধরে বলছিলাম প্রিয়াম্বল আনবার জন্য, মধ্যরাত্রিতে ভিডিওটা বানাচ্ছি। আশেপাশ থেকে এরকম একটু আওয়াজ আসতে পারে রাত্রেবেলা। আমার পাড়ার কুকুরগুলো প্রচণ্ড অ্যাক্টিভ,
একটা মশা মাছি উঠতে গেলে চিৎকার করে, ঠিক আছে? তো এই আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করে যাও। বাকি আমার কথাটা মন দিয়ে শুনো, কনসেন্ট্রেশনটা এদিকে দাও। ওকে, দেখো এই সোভারিন কী হচ্ছে দু প্রকার, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ওকে, আমাদের লাইফের সঙ্গে রিলেট করি ব্যাপারটাকে, কেমন হয়? ধরো আমি কি খাবো, আমি কি পরবো, আমি নীল জামা পরবো না আমি কালো জামা পরবো, নাকি আমি লাল প্যান্ট পরবো না আমি সবুজ প্যান্ট পরবো, আমি চোখে সানগ্লাস পরবো কি পরবো না, আমি কোন সিনেমা দেখবো, আমি কোন স্যারের কাছে পড়বো, আমি কোন বই পড়বো, এই যে সমস্ত বিষয়গুলো, আমি কার সঙ্গে মিশবো, কে আমার বন্ধু হবে, কে আমার বান্ধবী হবে, এগুলো কি আমার ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ম্যাটার। এবার ধরো তোমরা এসে আমাকে বলে, স্যার আপনি নীল জামা পরবেন না, আপনি লাল জামা পরুন। স্যার আপনি কেন ননভেজ খাচ্ছেন, স্যার আপনি ভেজ খান, স্যার আপনি কেন রাত্রেবেলায় ভিডিও বানাচ্ছেন, স্যার আপনি সকালবেলায় ভিডিও বানান। ঠিক আছে, এবার আমি কি তোমাদের এই কথাগুলো শুনবো না, কারণ কি আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি স্বাধীন। তা আমি যখনই স্বাধীন তখন কি আমার মধ্যে সোভারিন রয়েছে, তাই তো, সোভার্জিনিটি রয়েছে, যে আমি আমার ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ম্যাটারে তোমাকে ইন্টারফেয়ার করতে দেবো না। ঠিক ঠিক সেরকমভাবে আমাদের কান্ট্রি, আমাদের দেশ কিন্তু সোভারিন। কেন সোভারিন? আমাদের ইন্টারনাল ম্যাটার এবং এক্সটার্নাল ম্যাটারে কিন্তু আমরা বাইরের কোনো কান্ট্রির ইন্টারফেয়ারেন্স সহ্য করব না, বা তাকে করতেও দেব না। ঠিক ব্যাপারটা কেমন? ধরো ইন্ডিয়ার গভর্নমেন্ট ঠিক করলো যে আমাদের 5-6টা রাজ্য আছে, 5-6টা রাজ্যকে জয়েন করার জন্য একটা ভালো রোড তৈরি হবে। ওয়েট এ মিনিট, হ্যাঁ, আমি সিঙ্গেল শটে ভিডিও বানাই, সেই জন্য আমি ভিডিওগুলো এডিট করি না। যাই হোক, তো আমাদের যে কান্ট্রি আছে, আমাদের যে দেশ আছে, দেশের মধ্যে কয়েকটা রাজ্যকে গভর্নমেন্ট কী করলো, একটা খুব সুন্দর হাইওয়ে তৈরি করবে, তার পাশে হয়তো অনেক গাছ টাছ লাগিয়ে সুন্দর করে রাস্তা তৈরি করে, এটা পুরোপুরি আমাদের ইন্টারনাল ম্যাটার। এবার দেখা যাচ্ছে বাইরে কোনো কান্ট্রি এসে আমাদের বলছে না আপনি ওটা করবেন না, আপনারা ওটা করবেন না। আমরা কি সেটা শুনবো? না, শুনবো না। কারণ কি, আমাদের দেশ সোভারিন, আমাদের ইন্টারনাল সোভারিনিটি রয়েছে। ঠিক একই রকমভাবে ধরো আফ্রিকান কোনো একটা কান্ট্রিকে ইন্ডিয়ার গভর্নমেন্ট ঠিক করলো যে সেখানে ফ্রিতে কিছু ভ্যাকসিন পাঠাবে, ঠিক ফ্রিতে কিছু মাস্ক পাঠাবে, ফ্রিতে কিছু স্যানিটাইজার পাঠাবে, কিছু পিপিই কিট পাঠাবে, তাকে হেল্প করবে। এবার যদি কেউ এসে বলে না আপনি ওখানে হেল্প করতে পারবেন না, আমরা কি সেটা শুনবো না। কারণ কি, আমাদের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ম্যাটারে আমরা কারো ইন্টারফেয়ারেন্স সহ্য করব না। ঠিক, এবার কি হলো, অর্থাৎ আমি যদি এই সোভার্জিনিটিকে খুব সংক্ষেপে বর্ণনা করি তাহলে কী বলবো, ইন্ডিয়া ইজ নাইদার এ ডিপেন্ডেন্সি নর এ ডোমিনিয়ন অফ এনি আদার নেশন বাট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ওকে, আশা করি সোভার্জিন এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, এরপরে কী আছে, সোভারিন, তারপরে সোশ্যালিস্ট। দেখো এই সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড কিন্তু প্রিয়াম্বেল আগে ছিল না। প্রিয়াম্বেল জাস্ট একবারের জন্য অ্যামেন্ড হয়েছে, সেটা হচ্ছে 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্টের দ্বারা। এবং সে সময় কিন্তু এই তিনটে ওয়ার্ডকে অ্যাড করা হয়, পরীক্ষা এটা দেয়, আমি এটা লাস্টে নোটে লিখিয়ে দেবো তোমাদের। আচ্ছা, তো এই সোশ্যালিস্ট ওয়ার্ডটা কবে অ্যাড হলো? 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্টে অ্যাড হলো। সোশ্যালিস্টটা কি, আমাদের ইন্ডিয়ার যে সোশ্যালিজমটা রয়েছে সেটা কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজম, সেটা কিন্তু কমিউনিস্টিক সোশ্যালিজম নয়। যখন সোশ্যালিজমের উপর আমি আলাদা করে ক্লাস নেব তখন আমি এটাকে আরও ডিটেলসে বলবো। ঠিক আছে, যেমন ধরো কমিউনিস্টিক সোশ্যালিজম কি চায়না, রাশিয়া, এসবে দেখা যায়। আমাদের ইন্ডিয়ার সোশ্যালিজম হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। আমাদের গভর্নমেন্টের টার্গেটটা কী থাকবে? আমাদের গভর্নমেন্টের টার্গেট এটাই যে আমাদের যে ওয়েলথ আছে সে ওয়েলথের ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা সোসাইটির মধ্যে, সকলের কাছে সমানভাবে সেটাকে পৌঁছে দেওয়া। ঠিক, এটা হচ্ছে সোশ্যালিজম। ওকে, নেক্সট, সোশ্যালিজমের পর কী ছিল? সেকুলার। এই সেকুলার কনসেপ্টটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ বলতে কী বোঝো, এই 4টে অপশন দেয়, এই প্রশ্নটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের কি কোনো অফিসিয়াল রিলিজিয়ান আছে? আশা করি নেই, অবশ্যই নেই। তোমরা প্রত্যেকে যেন কোনো অফিসিয়াল রিলিজিয়ান নেই, অর্থাৎ গভর্নমেন্টের কোনো অফিসিয়াল রিলিজিয়ান থাকবে না। গভর্নমেন্টের চোখে কী হবে? প্রতিটা ধর্ম সমান হবে, গভর্নমেন্ট প্রতিটা রিলিজিয়ানকে ইকুয়ালি ট্রিট করবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা ধর্মের যে প্র্যাকটিসগুলো আছে, তাদের যে বিলিফগুলো আছে সেগুলোকে ইকুয়াল রেসপেক্ট করবে। ঠিক আছে, দেখবে আমাদের আশেপাশে তুমি যদি লক্ষ্য করো, দেখবে এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আমরা একসঙ্গে বসবাস করি। যখন দুর্গাপুজো হয়, যখন দুর্গাপুজোতে আমার মুসলিম খ্রিস্টান বন্ধুরা আমার সঙ্গে আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে। যখন ঈদ হয় আমি তাদের বাড়িতে গিয়েও খাওয়া দাওয়া করি। হ্যাঁ,
25 ডিসেম্বর আমরা আবার ওদের বাড়ি থেকেও খাওয়া, আমরা কি একটা মিলেমিশে থাকি, তাই তো? আমরা কি একে অপরকে রেসপেক্ট করি। গভর্নমেন্টও কিন্তু ঠিক তাই করে। সেই জন্য কিন্তু ইন্ডিয়ার কিন্তু কোনো পার্টিকুলার রিলিজিয়ান নেই, কোনো অফিসিয়াল রিলিজিয়ান নেই। ওকে, এটা হচ্ছে সেকুলার। তাহলে সোভারিন হলো, সোশ্যালিস্ট হলো, সেকুলার হলো, এবার হচ্ছে ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক। এই ডেমোক্রেসির ওপরে একটা বড় বিস্তর আমার ক্লাস লাগবে। আজকে তোমার শুধু এটুকুন বলে রাখি, দেখো আমাদের কি আছে, আমাদের একটা ইকুয়াল পলিটিক্যাল রাইট আছে। আমাদের একটা 18 বছর হয়ে গেল, তার মানে আমাদের ভোটার কার্ড পেয়ে গেলাম, আমরা কি আমাদের ভোট দিতে পাচ্ছি। আমাদের প্রত্যেকের ভোটে কিন্তু সমান ভ্যালু রয়েছে। এমন নয় যে আমার একটা ভোটের একটা আলাদা ভ্যালু আছে, একজন ডক্টরের ভোটের একটা আলাদা ভ্যালু আছে, একজন আইএসের ভোটের একটা আলাদা ভ্যালু আছে, একজন স্টুডেন্ট যে কলেজে বসে তার ভোটের একটা আলাদা ভ্যালু আছে, তা কিন্তু নয়। প্রত্যেকের ভোটের কিন্তু একটা ইকুয়াল ভ্যালু আছে এবং প্রত্যেকের পলিটিক্যাল রাইটস রয়েছে, যে সে কোনো পার্টি করবে কি করবে না, সে নিজের কোনো পার্টি তৈরি করবে কি করবে না, ঠিক আছে, সে নির্দলে ভোটে দাঁড়াবে কি দাঁড়াবে না, এই সমস্ত ইকুয়াল রাইটগুলো রয়েছে। এবং আমরা কি করি, এই ভোটিংয়ের মাধ্যমে আমাদের গভর্নমেন্টকে বেছে নিই এবং তাকে একটা সময়ের জন্য তাকে আমরা ক্ষমতা দিই। ঠিক, এটা হচ্ছে ডেমোক্রেসি। ওকে, নেক্সট লাস্টের যে পয়েন্টটা রয়ে গেল সেটা হচ্ছে রিপাবলিক। রিপাবলিককে যদি খুব সংক্ষেপে বলতে হয়, এভাবে আমি বলবো যে রিপাবলিক মানে কি, আমাদের দেশের একটা ইলেকটেড হেড থাকবে, যিনি কিনা আমাদের ক্ষেত্রে প্রেসিডেন্ট, তাই তো? ইনি কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড হতে পারে বা ইনডাইরেক্টলি ইলেক্টেড হতে পারে। যেমন ধরো আমাদের ক্ষেত্রে আমরা কি করি, আমরা কি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডাইরেক্ট ভোট দিই? ভোট তো দিই না। আমরা করি কি, আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে ভোট দিই, আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে বেছে নিই, তারা কি করে প্রেসিডেন্টকে বেছে নেয়। অর্থাৎ আমরা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের প্রেসিডেন্টকে বেছে নিচ্ছি। এবং প্রেসিডেন্টের যে পদটা, এটা কিন্তু বংশগত নয়, ঠিক আছে? এটা কিন্তু একটা সময় পর পর কী হবে, প্রেসিডেন্ট চেঞ্জ হবে বা একই প্রেসিডেন্ট আবার নির্বাচিত হয়ে আসতে পারেন। যখন প্রেসিডেন্ট পড়াবো তখন প্রেসিডেন্ট ইলেকশন কী করে হয় বা বিস্তারিত বিষয়ে সেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমাদের নেচারটা আমরা বুঝতে পারলাম, কনস্টিটিউশনের নেচারটা সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, 5টা নেচার হয়ে গেল। এবার দেখব আমাদের কনস্টিটিউশনের গোলটা কী, টার্গেটটা কী। দেখো টার্গেটটাও কিন্তু প্রিয়াম্বলের মধ্যে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। কি বলেছে? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এই 4টে বিষয় বলে দিয়েছে, তাই তো? এবার এই জাস্টিসের বিষয়টা খুব ভালো করে বোঝো, কারণ কিন্তু এটা কিন্তু আমাদের লাইফের সঙ্গে খুব রিলেটেড, খুবই রিলেটেড। দেখো কনস্টিটিউশন কখন তৈরি হচ্ছে? 1947 আগে কনস্টিটিউশন অ্যাসেম্বলি 46 এস্টাবলিশড হয়েছে, তারপর কি আস্তে আস্তে কনস্টিটিউশন তৈরি হচ্ছে। তার আগের এই যে প্রায় 200টা বছর আমরা কী ছিলাম? আমরা কিন্তু ব্রিটিশদের অধীনে ছিলাম। তারা কিন্তু আমাদেরকে 3 রকমভাবে শোষণ করেছে। একটা মানুষকে বা একটা সমাজকে বা একটা জাতিকে কিন্তু 3 রকমভাবে মেনলি শোষণ করা হয়। একটা, তাকে সোশ্যালি শোষণ করা হয়। 2 নম্বর, তাকে ইকোনমিক্যালি শোষণ করা হয়। আর 3 নম্বর, তাকে পলিটিক্যালি শোষণ করা হয়। আমাদের কিন্তু 3 রকমভাবেই শোষণ করা হয়েছে। ব্রিটিশরা কিন্তু 3 রকমভাবেই শোষণ করেছে। সোশ্যালি শোষণ করেছে। আমাদের কি সমাজে কি খুব একটা ভালো অধিকার ছিল? ছিল না। দেখবে সে সময় লেখা থাকতো, কিছু সিনেমাতে ওই ব্যাপারটা দেখিয়েছে, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। সিনেমা হলে, ট্রেনের মধ্যে লেখা থাকতো এরকম করে। আমাদের এরকম করে ছোটো করা হয়েছে। আমাদের প্রচুর সামাজিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে সোশ্যালি শোষণ করা হয়েছে। নেক্সট ইকোনমিক্যালি হয়েছে। তোমরা জানো কীভাবে আমাদের দেশের র মেটেরিয়ালগুলোকে তারা তাদের দেশে নিয়ে গেছে, সেখান থেকে তারা প্রোডাকশন করে সেই জিনিসগুলোকে আবার আমাদেরকে চড়া দামে বিক্রি করেছে। আমাদেরকে কীভাবে বিভিন্ন শ্রমিকদের কম টাকায় খাটিয়েছে, এভাবে তোমরা জানো। আমি যখন আইএনএম পড়াবো তখন এগুলো নিয়ে আরও অনেক কিছু তোমাদের বলবো, ঠিক আছে? আরেকটা কী করেছে, পলিটিক্যালি শোষণ করেছে। আমাদের সেরকমভাবে কোনো পলিটিক্যাল রাইট ছিল না, সেরকম করে কোনো পলিটিক্যাল রাইটই আমাদের ছিল না, ঠিক আছে? তাহলে এই 3 রকমভাবে শোষণ করা হয়। বা বর্তমান সমাজের দিকে তুমি যদি তাকাও, দেখবে একটা মানুষকে কিন্তু এই 3 রকমভাবে শোষণ করা হচ্ছে। হয়তো তাকে সমাজের মধ্যে ছোটো করা হচ্ছে, হয়তো তাকে সমাজে একটা দিকে ফেলে দেওয়া হচ্ছে, মানুষ বিভিন্ন ইস্যু নিয়ে তাকে অ্যাটাক করছে সামাজিকভাবে, বা তাকে ধরো ইকোনমিক্যালি শোষণ করছে। এই ইকোনমিক্যালি শোষণটা সবথেকে বেশি এখন, ঠিক আছে? ধরো তুমি কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছো, ঠিক আছে? তুমি ইনস্টিটিউশনে ভর্তি হলে তুমি সময় মতো সেখানে টাকা পেমেন্ট করে দিয়েছো, বাট দেখা যাচ্ছে কোনো কারণে তারা তাকে তোমার কাছ থেকে বের করে দিয়েছে বা কোনো কজ দেখে তোমাকে বের করে দিয়েছে। তুমি যখন তার কাছে রিফান্ড চাইছো, তুমি এটাও বুঝতে পারছো না সে তোমাকে রিফান্ড দেবে কি দেবে না, দিলেও কবে দেবে বা কীভাবে দেবে। এগুলো কিন্তু ইকোনমিক্যালি শোষণ। আবার তোমাকে পলিটিক্যালিও শোষণটা এখন অনেকটা কম, কিন্তু ইকোনমিক্যালি শোষণটা এখন সবথেকে বেশি, ঠিক আছে? তাহলে এবার এই জন্য কী করবে, আমাদের কনস্টিটিউশন আমাদের জাস্টিস দেবে।
সোশ্যাল জাস্টিস দেবে, ইকোনমিক জাস্টিস দেবে অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস দেবে। তুমি ধরো এই যে ঘটনাটা আমি বললাম, এই ইনস্টিটিউশনে যে ঘটনাটা বললাম, তোমাকে এরকম করা হয়েছে, তুমি কী করে জাস্টিস পাবে? তুমি কনজিউমার অ্যাফেয়ার্সে যেতে পারো, তুমি যদি অনলাইন মোডে সেখানে ভর্তি হয়ে থাকো, তুমি সাইবার সেলে গিয়ে সেটা কমপ্লেন করতে পারো, কারণ তুমি আদৌ জানো না তাদের অস্তিত্ব সম্পর্কে। তুমি অনলাইনে টাকা পেমেন্ট করেছো, তুমি অনলাইন ক্লাসে জয়েন করেছো, বিস্তারিত তুমি জানো না। আচ্ছা, তো এরকম বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু তুমি জাস্টিস পাবে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। আর এই কনসেপ্টটা নেওয়া হয়েছে রাশিয়ান রেভলিউশন থেকে। এটা আমি লাস্টে লিখিয়ে দেবো তোমাদের। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে লিবার্টি। লিবার্টি সিম্পল বলতে স্বাধীনতা। লিবার্টি কিসের লিবার্টি দেওয়া হয়েছে তোমাকে? লিবার্টি অফ থটস, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওরশিপ। এই 5টা লিবার্টি দেওয়া হয়েছে। ধরো আমি চেয়ারের মধ্যে বসে বসে কি ভাববো? আমি ভাবতেই পারি এখন বরফ পড়ছে, আমি ভাবতে পারি এখন বৃষ্টি হচ্ছে, আমি ভাবতেই পারি আমি কোনো একটা সাম্রাজ্যের রাজা হয়ে গেছি, আমি ভাবতেই পারি আমি কিছু একটা করছি। আমার এই ভাবনাটা, এই যে ভাবনার স্বাধীনতা, এই যে চিন্তার স্বাধীনতা, এটাকে আমাকে কে দিয়েছে? কনস্টিটিউশন দিয়েছে। এটা গেল থটস। এক্সপ্রেশন, আমি এক্সপ্রেস করছি, আমার মতামত জানাচ্ছি। ধরো আমি কোনো একটা ইস্যু নিয়ে তোমাদেরকে হয়তো একটা ভিডিও বানিয়ে তোমাদের মতামত জানাচ্ছি, আমি জানাতেই পারি। বাট তার মানে এই নয় আমি কাউকে আঘাত করব, আমি কারণ আমি মিথ্যে বলবো, এটা নয়। ঠিক আছে, তাহলে এক্সপ্রেশন আমাকে লিবার্টি অফ থটস দিয়েছে, এক্সপ্রেশন দিয়েছে, ফেথ, ওরশিপ, বিলিভ, ফেথ অ্যান্ড ওরশিপ। আমি ঠিক ভাবলাম যে এই পেনটা, আমি বিশ্বাস করছি এই পেনটা আমার কাছে ঈশ্বর, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে এই পেনটাকে পুজো করছি, বা ভাবছি এই পেনটা আমার জন্য লাকি। এটা তো আমার বিশ্বাস, এটা আমার বিলিভ, ফেথ অ্যান্ড ওরশিপ। আমি করতেই পারি, আমি একটা গাছকে পুজো করতেই পারি। সেই অধিকার আমাকে কে দিয়েছে? আমাকে কনস্টিটিউশন দিয়েছে। ওকে, এটা গেল লিবার্টি। নেক্সট দেখো ইকুয়ালিটি। ওকে, এবার একটু বলে দিই, লিবার্টি, ইকুয়ালিটি এই কনসেপ্টগুলো নেওয়া হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। এটা আমি লাস্টের নোটসের মধ্যে তোমাদের লিখিয়ে দেবো। আচ্ছা, এবার হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি কি? গভর্নমেন্টের টার্গেট কি? আমাদেরকে একটা ইকুয়াল ট্রিট করা। তুমি কোন রিলিজিয়ান থেকে বিলং করছো, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, তুমি মেল না ফিমেল, তোমার ইনকাম কত মাসে, এসব, বা তোমার ভাষা কি, এসব না দেখে গভর্নমেন্ট টার্গেট কি বা আমাদের কনস্টিটিউশনের টার্গেট কি? যে তোমাকে ইকুয়াল ট্রিটমেন্ট করা, তোমাকে ইকুয়াল একই রাইট প্রোভাইড করা। একটা একটা ফর্সা মানুষ যে রাইটটা পাবে, একটা কালো মানুষও সেই রাইটটা পাবে, একটা শ্যামবর্ণ মানুষও সেই রাইটটা পাবে, একটা গরিব মানুষ সঙ্গে অন্যায় হলে সেই যে জাস্টিসটা পাবে, একটা বড়লোকের সঙ্গে, একটা ধনী পরিবারের কারোর সঙ্গে হলে সেই সেম জাস্টিসটা পাবে। আমাদের কনস্টিটিউশন কিন্তু এটাই বলছে, এই ইকুয়ালিটির কথা বলা হচ্ছে। এবং লাস্ট ওয়ান যেটা গোল, সেটা হচ্ছে ফ্র্যাটার্নিটি। সিম্পল কথায় ফ্র্যাটার্নিটি মিনস কি? ব্রাদারহুড, মানে ভ্রাতৃত্ববোধ। দেখো আমাদের যদি কান্ট্রিটাকে পুরো তুমি দেখো, একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, এদিকে অরুণাচল থেকে গুজরাট পর্যন্ত, তুমি প্রচুর ডাইভার্সিটি পাবে। তুমি ল্যাঙ্গুয়েজে ডাইভার্সিটি পাবে, তুমি ড্রেসে ডাইভার্সিটি পাবে, তুমি তাদের লাইফস্টাইলে ডাইভার্সিটি পাবে, তুমি খাদ্যে ডাইভার্সিটি পাবে, তুমি জিওগ্রাফিক্যালি ডাইভার্সিটি পাবে, তাই তো? এই সমস্ত ডাইভার্সিটি সত্ত্বেও অ্যাজ এ ইউনিট কিন্তু আমরা ইন্ডিয়ান, অ্যাজ এ ইউনিট কিন্তু আমরা একটা ফ্যামিলি। আমি তোমাদের বলি যে এডি স্টাডি গ্রুপের ভিডিও যারা দেখছো, যারা ফলো করো, প্রত্যেকে আমার ফ্যামিলি, প্রত্যেকে আমার ফ্যামিলি। কেন বলি? আমাদের মধ্যে যদি এই ফ্র্যাটার্নিটি থাকে, আমাদের মধ্যে যদি এই ভ্রাতৃত্ববোধ থাকে, আমি না ঘুমিয়ে রাতে 2টোর সময় ভিডিওটা বানাচ্ছি যে আগামীকাল সকালে এটাকে আমি আপলোড করব। কেন করছি? কারণ আমার কিছু দায়বদ্ধতা রয়েছে আমার ফ্যামিলির প্রতি, আমার কিছু প্রমিসেস রয়েছে আমার ফ্যামিলির প্রতি। তাহলে এই যে ফ্র্যাটার্নিটিটা রয়েছে, এই ফ্র্যাটার্নিটির জন্য কিন্তু আমি না ঘুমিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। ঠিক একই রকমভাবে আমাদের পুরো ইন্ডিয়ার মধ্যে যখন এই ফ্র্যাটার্নিটি থাকবে, যখনই আমাদের বাইরে থেকে কোনো আঘাত করা হবে, আমরা কী হব? এক জোরে কিন্তু সবাই কিন্তু এক হাতে সেই ব্যাপারটাকে মোকাবিলা করব। এই ভ্রাতৃত্ববোধ কিন্তু তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো এগুলো গেল কি আমাদের গোলস। এবং লাস্টে তোমরা পাবে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 26 নভেম্বর 1949 এটাকে অ্যাডপ্ট করলো। এবং এই পুরো প্রিয়াম্বলটা কিন্তু বেস করেছিল অবজেক্টিভ রেজলিউশনের ওপর। পণ্ডিত নেহরু যেটাকে ড্রাফট করেছিলেন এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটাকে অ্যাডপ্ট করেছিলেন। ওকে, আশা করি তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার তোমরা খাতা পেনটা বের করো। আমি তো আমার কিছু ইনফরমেশন, কিছু পার্সোনাল নোটস তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আগেও করেছি, প্রি হিস্ট্রিতে তোমাদের সঙ্গে পার্সোনাল নোটস শেয়ার করেছি, আমি আরও করব। আমি আরও অনেক নোটস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ খাতা পেনটা বের করে বসে পড়ো। আমি ডিকটেট করছি। দেখো নোটস মেকিংটা আমি আগের দিন শিখিয়ে দিয়েছিলাম প্রি হিস্ট্রি ক্লাসে,
নোটস মেকিংটা শিখিয়ে দিয়েছিলাম কী করে আমরা ছোটো ছোটোভাবে একটা জাস্ট A4 মধ্যে আমরা নোটস তৈরি করে ফেলবো। ওকে, দেখো দেখো 1 নম্বর পয়েন্ট দাও, ইন্ডিয়া বরোড দি কনসেপ্ট অফ প্রিয়াম্বেল ফ্রম USA। 2 নম্বর পয়েন্টে লেখো, প্রিয়াম্বেল ইজ নট দি পার্ট অফ এনি শিডিউল আর্টিকেলস। অর্থাৎ প্রিয়াম্বেলের কথা কিন্তু কোনো পার্টের মধ্যে, কোনো আর্টিকেলের মধ্যে, কোনো শিডিউলের মধ্যে উল্লেখ নেই। ওকে, 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, এটাকে স্টার দিয়ে রাখো, পরীক্ষায় খুব আসে। দেখো, ইটস অ্যামেন্ড জাস্ট 1 টাইমস, জাস্ট একবারই অ্যামেন্ড করা হয়েছে। সেটা কত সালে? অ্যারো দিয়ে লেখো 1976 বাই 42nd অ্যামেন্ডমেন্ট। আমি আবার বলছি, ইটস অ্যামেন্ডস জাস্ট 1 টাইমস 1976 বাই 42nd অ্যামেন্ডমেন্ট। আরেকটা অ্যারো দিয়ে লেখো ছোট্ট করে, অ্যাডেড 3 ওয়ার্ডস। এবার অ্যারোর নিচে লেখো সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। ওকে, 3 নম্বর পয়েন্টে লেখো, 4 নম্বর পয়েন্টে লেখো, দ্য আইডিয়াল অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। একটা অ্যারো দাও, দিয়ে লেখো টেকেন ফ্রম রাশিয়ান রেভলিউশন। ওকে, 5 নম্বর পয়েন্টে লেখো, দ্য আইডিয়াল অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। অ্যারো দিয়ে লেখো টেকেন ফ্রম ফ্রেঞ্চ রেভলিউশন। ওকে, আচ্ছা, আর বাকি যে সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেট, রিপাবলিক, জাস্টিস মানে কি, লিবার্টি মানে কি, ইকুয়ালিটি মানে কি, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, যেগুলো কিন্তু আমি ভিডিওর মধ্যে অলরেডি বলে দিলাম। তো তোমরা কিন্তু সেখান থেকে সেগুলোকে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 6 নম্বর লেখো প্রিয়াম্বেল ইজ দি কি নোট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিয়াম্বেল ইজ দি কি নোট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। একটা অ্যারো দিয়ে লেখো স্যার আর্নেস্ট বার্গার। অর্থাৎ স্যার আর্নেস্ট বার্গার কী বলেছিলেন, প্রিয়াম্বেলকে কি নোট বলেছিলেন। পরীক্ষায় খুব জিজ্ঞেস করে কিন্তু প্রশ্নগুলো। তারপরে লেখো 7 নম্বর পয়েন্টে এনে পালকিফালা। অ্যারো দিয়ে লেখো আইডেন্টিটি কার্ড অফ দি কনস্টিটিউশন। অর্থাৎ প্রিয়াম্বেলকে কী বললেন, আইডেন্টিটি কার্ড বললেন। কার? কনস্টিটিউশনের আইডেন্টিটি কার্ড বললেন। 9 নম্বর এবং 10 নম্বর যে দুটো পয়েন্ট বলছি, এটুকু ভিভিআই দিয়ে রাখো, ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে এগুলো। 9 নম্বরে লেখো বেরুবাড়ি ইউনিয়ন কেস, ব্র্যাকেট লেখো 1960। অ্যারো দিয়ে লেখো সুপ্রিম কোর্ট সেইড প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ দি কনস্টিটিউশন। অর্থাৎ এই কেসটাতে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্ট নয়। কিন্তু ঠিক পরবর্তী সময়ে 10 নম্বর পয়েন্টে লেখো ইন দি কেশবানন্দ ভারতী কেস 1973 সুপ্রিম কোর্ট সেইড দ্যাট প্রিয়াম্বেল ইজ দি পার্ট অফ দি কনস্টিটিউশন। ওকে, আশা করি তোমাদের কনসেপচুয়াল আর ইনফরমেশন দুটো তোমরা কালেক্ট করে নিয়েছো। এবার তোমরা প্রিয়াম্বেলটা যে কোনো বই থেকে পড়ো, তো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করো, বিভিন্ন পরীক্ষার কোশ্চেন সলভ করো, দেখবে তোমরা ম্যাক্সিমাম পারছো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি আমরা অলরেডি হিস্ট্রির ভিডিও তো এনেছি, 4-5টা 6টা মতো হয়ে গেছে, ফিজিক্সেরও 4-5টা ভিডিও হয়ে গেছে, এবং ইকোনমির 4-5টা ভিডিও হয়ে গেছে, ম্যাথসেরও অনেক কটা হয়েছে। আজকে কনস্টিটিউশন স্টার্ট হলো, পরের দিন ইন্ডিয়ান জিওগ্রাফি স্টার্ট করব, ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান জিওগ্রাফি। তারপরে আবার প্যারালি সমস্ত সাবজেক্টগুলো পরপর করে চলবে। ওকে, এবং আমি আরেকটা ভাবনা চিন্তা করেছি, যেহেতু সামনে WBCS প্রিলিমস আসছে, আমি উইকে একটা দিন একটা ভিডিওর মধ্যে চেষ্টা করব প্রতিটা উইকে একটা করে ভিডিও রাখার, যে ভিডিওর মধ্যে তোমাদের কি হবে, আমি কিছু কোশ্চেন শেয়ার করব যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে বা খুব ইম্পর্টেন্ট বা বিভিন্ন পরীক্ষায় আসে, যেগুলো একদম খুব হট কোশ্চেন যাকে বলি আমি নিজের ভাষায় হট কোশ্চেন বলি। হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট কোশ্চেন হট কোশ্চেন বলি আমি, সেরকম 20-25টা কোশ্চেন অ্যাটলিস্ট এভরি উইকে তোমাদের প্রোভাইড করা। কারণ সামনে লকডাউনটা বেরিয়ে গেলে অনেক কম্পিটিটিভ এক্সাম আসতে চলেছে, অনেক ফর্ম টর্ম বেরাবে হয়তো, তো সেক্ষেত্রে যাতে তোমাদের এভরি উইকে কিছুটা রিভিশন হয়, একটা মিসলিনিয়াস টপিকের উপর থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত মিশিয়ে একটা করে সেট তৈরি করব এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এভরি উইকে আমি করবো এটা। ওকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো আমি পড়ি, আমি প্রতিটা কমেন্টে রিপ্লাইও করি, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে, আমি খুব মোটিভেট হই তোমাদের কমেন্টগুলো, আমার খুব ইন্সপিরেশন, আমি আর ইচ্ছা করে আরও যেন সঙ্গে সঙ্গে কমেন্টগুলো পড়ে, মানে এখনই সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানিয়ে দিই। বাট কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।